আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের এই সেমিনারের সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জনাব AM মাহাবুদ্দিন খোকন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গিয়েছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওয়াহিদুল হাসান। আমাদের জাস্টিস নাইমা হায়দার, তার বক্তব্য আপনারা শুনলেন। তার বিষয়ের উপর জুডিশিয়াল রিভিউ, এখানে অ্যাটর্নি জেনারেল জনাব আবু মোহাম্মদ আমিনুদ্দিন উপস্থিত আছেন। উপস্থিত বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আমার কাছে মনে হচ্ছে যে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে এবং বিচারক হিসাবে এই এতদিনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আজকের দিনটা বোধহয় আমার জন্য সবচেয়ে বেকায়দার দিন। বেকায়দাটা এরকম, কোর্টে যেভাবেই হোক যতটুকুই যোগ্যতা থাক বিচারক হয়েছি। আর আমি সত্যি কথা বলতে কি যে আমি নিজের ওজনটা একটু বোঝার চেষ্টা করি এবং আমিও অকপটে স্বীকারও করি। আপনারা নাইমা হায়দারের চমৎকার বক্তব্য শুনলেন। আমাদের জাস্টিস নাইমা হায়দার কিন্তু বছরে দেশে বিদেশে প্রচুর লেকচার দেন, সেমিনারে অংশগ্রহণ করেন, বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রিও করেছেন, লেখাপড়া, বাচনভঙ্গি সব দিক থেকে চমৎকার বলেন এবং আমি তার লেকচার আমি নিজেও শিখেছি, এনজয় করছি, উপভোগ করি যখন যেখানে শিখে বলেন। তো মেধার দিক থেকে আমি কিন্তু সবসময় খুব দুর্বল ছিলাম ছাত্র জীবনে। আমি কখনো ভালো ছাত্র ছিলাম না, ভালো রেজাল্টও ছিল না। আমার জীবনটা ঘষে মেজে চলা এবং এই ঘষে মেজেই চলছি। যে কারণেই হোক বিচারক হয়ে আপনারা সবাই সমীহ করেন, সম্মান করেন, কোর্টে যাই বলি ইয়েস নো ভেরি গুড যাই বলি, অ্যাবসলিউট বলি, ডিসচার্জ বলি, অ্যালাউ বলি, ডিসমিস বলি, মাস অবলাইজ বলে সম্মান করে চলে আসেন, যে এটাই হলো আমাদের কোর্টের নিয়ম। কিন্তু সম্ভবত মাহাবুদ্দিন সাহেব আর শাহ মঞ্জুরুল হক সাহেব তারা বোধহয় একটা বুদ্ধি করে বলেছেন যে কোর্টে আমাদের এত কিছু করেন, উনি বারে নিয়ে যায় আচ্ছা করে ওনাকে একটু নাস্তানাবুদ করার ব্যবস্থা এবং এই নাস্তানাবুদ করার বোধহয় একটা গোপন অভিপ্রায় থেকে আমাকে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দিতে ডাকা। তো আমার মতবাদ হলো যে বারে কেউ ডাকলে যে কোনো উছিলায় এই না করতে মন চায় না, তা আমি সেইখানে চলে এসেছি। তা আমি ধন্যবাদ জানাচ্ছি মাহবুদ্দিন খোকন এবং আমাদের সম্পাদক শাহ মঞ্জুরুল হককে এখানে আসার জন্য, আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য। এই যে বিষয়টা আমাকে বলতে বলা হয়েছে, এথিক্স অ্যান্ড মোরাল ভ্যালুজ ইন লিগ্যাল প্রফেশন, যে কোনো কারণেই হোক আমরা যে অবস্থানে বর্তমানে সমগ্র জাতি আছি, রাষ্ট্র আছি, সমাজ আছি, ব্যক্তি আছি, পরিবার আছি, আমার মনে হয় যে নীতি নৈতিকতার কথা বলাটা এখন একটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে কি, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, অবকাঠামোগত উন্নতি হচ্ছে, মানুষ অনেক লেখাপড়া শিখছে, কিন্তু আমাদের দেশের বিজ্ঞজনরা প্রায় দেখবেন একটা কথা বলে যে নৈতিক মূল্যবোধের আমাদের সমাজের সবখানে অবক্ষয় ঘটছে। এই নৈতিক মূল্যবোধ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে নৈতিক মূল্যবোধের এক ধরনের অভাব দেখা যাচ্ছে এবং আমাদের সমস্ত অর্জন, এই জাতির সমস্ত অর্জন নষ্ট হয়ে যাওয়ার একটা প্রশ্নের মুখোমুখি হয় আমরা বর্তমানে যে নৈতিক অবস্থার জীবনে দাঁড়িয়ে আছি। আমাদের সমাজে, ব্যক্তি জীবনে আমরা নীতি নৈতিকতার কথা যারা বলি বা বলার চেষ্টা করি, আমরা সেই জিনিসটাই কেউ পালন করি না, যার কারণে আমরা পরস্পরকে বিশ্বাস করি না,
পরস্পরের প্রতি আমাদের আস্থার অভাব, পরস্পরের প্রতি বিশ্বাসের অভাব, পরস্পরকে বিশ্বাস করতে চাই না। আমাদের প্রয়াত একজন বিচারপতি জনাব বজলুর রহমান সাহেব, ছানা নামে যিনি পরিচিত ছিলেন, উনি একটা কথা বলতেন। সেই কথাটি হলো ওই স্কুলের যিনি আদর্শ শিক্ষক, ঘন্টা যখন পড়েন স্কুলের শিক্ষক তখনই ক্লাসে প্রবেশ করেন, আর ঘন্টা বাজার 5 মিনিট পরে বেরিয়ে আসেন, ছাত্রদের আন্তরিকতা নিয়ে পড়েন। এই আদর্শ টিচারটিকে স্কুলের অন্যান্যরা সবাই বলে পাগলা মাস্টার, যেহেতু তিনি আদর্শ নিয়ে থাকেন। আর আমরা এমন এক সমাজে এখন বাস করছি, নীতি নৈতিকতার কথা যদি বলি, আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই না। এবং আমরা যারা বেশি নীতি নৈতিকতা কথা বলি, অনেকে আমরা মনে করি আমাদের সর্বশেষ মূল্যায়নটা হলো এই যে লোকটা আসে বেশি ধান্দাবাজ, ধরার উপায় নাই। এত নীতি কথা বলে কিন্তু ধরার উপায় নেই, লোকটা আসলে ধান্দাবাজ। এমনি একটা অবস্থার মধ্যে আজকে এই টপিক্সের উপর আলোচনা করা খুব কঠিন ব্যাপার। এবং আমি মনে করি যে নীতি নৈতিকতা, এই যে এথিক্স, মোরাল ভ্যালুজ অফ লিগাল প্রফেশন, এটা বক্তৃতার কোনো বিষয় নয়। আমি মনে করি যে এটা আমাদের প্রতিনিয়তই একটি চর্চার বিষয়। কে কিভাবে চর্চা করব আমরা জানি না। আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, প্রযুক্তির ব্যবহার নানান জায়গায় আমাদের উন্নতি ঘটছে। আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমরা 91 সাল থেকে রেগুলার, আমি আব্দুল ওয়াহাব মিয়া আমাদের সিনিয়র ছিলেন, তখন আমরা হলরুমে বসতাম, উত্তর দিকের হলরুমে। তো ঠিক আমাদের এই বন্ধু বান্ধব, সরাসরি বন্ধু না, আমাদের সমবয়সী একজন অ্যাডভোকেট ছিলেন। তো সে সময়ে সেই অ্যাডভোকেট সাহেবের মোটামুটি আমাদের সময় কিন্তু ওই সময় ডিটেনশন মামলা প্রচুর হতো। তো ডিটেনশন মামলা প্রচুর হতো, তার সাথে যাই হোক যেভাবেই হোক জেলখানার একটা যোগাযোগ ছিল। তো ডিটেনশন যাই হতো, প্রচুর মামলা উনি পেতেন। এবং কিভাবে ডিটেনশনটা ওই প্রথম ইনিশিয়াল অর্ডার, তারপর গ্যাপ দিয়ে এক্সটেনশন অর্ডার, এবং এই গ্যাপ হয়ে গেলেই কিন্তু ডিটেনশনটা বেআইনি ডিক্লেয়ার করতো আমাদের হাইকোর্ট। এটা একটা প্রিন্সিপাল আছে, আপনারা যারা এখন ডিটেনশন নাই এই জন্য আপনারা হয়তো চর্চা করেন না, এই ব্যবস্থাগুলো উনি করতেন। তো একদিন তার বিয়ের প্রস্তাব আসলো। তো যিনি মেয়ের পক্ষের বাবা, উনি আমাদের সিনিয়র আব্দুল ওয়াহাব মিয়ার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে অমুক অ্যাডভোকেট আছেন, আমার মেয়ের বিয়ের সম্বন্ধে এসেছে, তো আপনি কি বলেন? তো আমাদের সিনিয়র আব্দুল ওয়াহাব মিয়া আমাকে জিজ্ঞাসা করলেন যে না বলেন তো, বিপদে পড়লাম, আমি কী বলি, ও সম্পর্কে তো একটু নানান কথা টথা শোনা যায়, কীভাবে কী বলি। আমি বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, স্যার, এখন অবশ্য আমাদের বারে অনেক বাইরে থেকে পড়ে আসছেন, লয়ের ডিগ্রির মান উন্নত হয়েছে, ব্যারিস্টার হচ্ছেন, LLM করছেন। ওই সময় কিন্তু আমি বলবো যে বিয়ের বাজারে কিন্তু লয়ারদের অবস্থা খুবই খারাপ ছিল, কেউ মেয়ে দিতে চাইছে না। এক সময় স্বাধীনতার পরে আমাদের দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার করতে মেয়ের বিয়ে দেওয়ার পরে, আবার 75-এর পরে যখন সামরিক শাসন শুরু হলো বা এরশাদ সাহেবের সমলে, সবাই তখন দেখতো যে একটা জামাই মেজর পাওয়া যায় কিনা, ক্যাপ্টেন পাওয়া যায় কিনা। এতে বাজারে মেজর ক্যাপ্টেনদের বিয়ের বাজারটা ভালো ছিল, লয়ারদের অবস্থাটা খুবই খারাপ ছিল। তা আমি এই প্রেক্ষাপটটা স্যারকে বললাম, ওয়াহাব স্যারকে বললাম যে স্যার, উকিল সাহেবদের তো এমনিই বিয়ে হয় না, আর এর বিয়েটা যদি না হয় এটা একটা সমস্যা। আর ভালো মন্দ যাই থাক, এখন এমন কথা বলা ঠিক হবে না যাতে মেয়ের বাবা বিয়ের সম্বন্ধ থেকে পিছিয়ে যায়। আমি ওনাকে বললাম, স্যার একটা শব্দ বলে দেন, মেয়ের বাবা যাই বুঝে বুঝবে, আপনারও মিথ্যা কথা বলা হবে না আর সম্বন্ধটা হতে ভাঙবে না। সে কথাটা কি? তাই বললাম, স্যার বলে দেন যে ছেলে যুগোপযোগী। তো উনি খুব মজা পেলেন এবং যথারীতি মেয়ের বাবাকে বললেন ছেলে যুগোপযোগী, এবং তার বিয়ে হয়েছে, ভালোই আছে, এখনো আছে আমাদের। আমি নাম বললাম না। তো এই যে যুগোপযোগী হওয়া, এই এথিক্সের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ
সেগুলো কিন্তু অনেক চিন্তার বিষয় আছে। তো এখন এই যে মরাল ভ্যালুস, আমরা সবাই বলি আমরা লার্নেড অ্যাডভোকেট, আমাদের সামাজিক দায়িত্ব আছে, আমাদের প্রফেশনের প্রতি যেমন দায়িত্ব আছে, আমাদের লয়ার্স কমিউনিটির প্রতি দায়িত্ব আছে, আমাদের কোর্টের প্রতি দায়িত্ব আছে, আমাদের ক্লায়েন্টের প্রতি দায়িত্ব আছে। এই সব দায়িত্বগুলো আমরা কিভাবে পালন করব? আমি মনে করি আমাদের যে বার কাউন্সিল অর্ডার আছে, এই বার কাউন্সিল অর্ডারে কিন্তু একটা চ্যাপ্টারই আছে যে আমাদের প্রফেশন কিভাবে করতে হবে, আমাদের এথিক্স, এটিকেট এবং ক্যানন সম্পর্কে কিন্তু বলা আছে। এবং ইদানিং বার কাউন্সিলের পরীক্ষায় কিন্তু আপনার এই বিষয় কিন্তু প্রশ্নও হয়। তা আমি সর্বপ্রথম আজকে অনুরোধ করব যে দেশে বিদেশে আমরা যারা, আমি শুনেছি যারা বার করতে যান সম্ভবত তাদের একটা সাবজেক্টই থাকে এথিক্সের উপরে। আমাদের কোনো ল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানো হয় কিনা আমার ঠিক জানা নাই, ধারণা নাই। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই যে খুব ভালো লাগছে যে আমাদের সিনিয়র সুব্রত চৌধুরী এখানে এসেছেন, তো উনি সহ আমি মনে করি যে আমরা প্রত্যেকেই যদি এই বার কাউন্সিলের আমাদের অর্ডারের মধ্যে আমাদের এটিকেট এবং ক্যানন সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে, আমরা যদি প্রতি মাসে একদিন নাও পারি, প্রতি 3 মাস পর একদিন পড়ি, প্রতি 6 মাস পর একদিন পড়ি, বছরে একদিন পড়ার আমি আপনাদের কাছে আহ্বান জানাবো। আমি মনে করি যে আমাদের মোটামুটি একটা পরিপূর্ণ একটা কোড অফ কন্ডাক্ট বা এথিক্স যাই বলেন, এটিকেট আমাদের এই বার কাউন্সিলের অর্ডারে কিন্তু বলা আছে। হয়তো আপনারা যারা নতুন আসছেন বার কাউন্সিলে এনরোলমেন্ট পরীক্ষার জন্য হয়তো আপনারা কিছুটা পড়েন, প্রশ্ন করেন, কিন্তু এখানে বলা আছে, এই দেখবেন এই চ্যাপ্টারটার মধ্যে যে আমি আমার প্রফেশন, নিজের প্রফেশনকে, নিজের ডিগনিটিকে কিভাবে রক্ষা করব, এবং সাথে সাথে আমাদের লয়ার কমিউনিটি, তাদের প্রতি আমার কি আচরণ হবে, তাদের ডিগনিটিটা আমরা কিভাবে রক্ষা করব, সব কিছুই কিন্তু এই ক্যাননের মধ্যে পাবেন। এই আমাদের এই বার কাউন্সিলের এই এটিকেট এবং ক্যানন যা আছে এর মধ্যে পাবেন। এখানে দেখবেন 3টা চ্যাপ্টার আছে আমাদের এই বার কাউন্সিলের ক্যাননস অফ প্রফেশনস কন্ডাক্টস অ্যান্ড এটিকেটের মধ্যে। এখানে 4টা চ্যাপ্টার আছে, আমি একটু বলি। কন্ডাক্ট উইথ রিগার্ড টু দি আদার অ্যাডভোকেটস, 2 নম্বর কন্ডাক্ট উইথ রিগার্ড টু দি ক্লায়েন্টস, 3 ডিউটি টু দি কোর্ট, 4 কন্ডাক্ট উইথ রিগার্ড টু দি পাবলিক জেনারেল। এই যে কন্ডাক্ট উইথ রিগার্ড টু দি অ্যাডভোকেটস, আমার নিজের প্রতি, আমার কমিউনিটির প্রতি আমার কন্ডাক্টটা কী হবে, আমার ক্লায়েন্টের সঙ্গে আমার কন্ডাক্টটা কী হবে, কোর্টের প্রতি আমার কন্ডাক্টটা কী হবে, এবং পাবলিক অ্যাট জেনারেল, সাধারণ মানুষের সাথে আমার কন্ডাক্টটা কী হবে, সব কিছুই কিন্তু আমার এই মধ্যে পড়ে। এখন সত্যি কথা বলতে কি, যদি এই যে ভয় লাগছে, আমি বলছি না যে আমাকে জব্দ করার জন্য নিয়ে আসছে। এখন ওকালতি আমরাও করেছি, বলবেন আপনারা তো ওকালতি করেছেন, এখন এত বড় বড় কথা বললে কিভাবে হবে। অধিকাংশই আপনারা এই যে জামিন কন্ট্রাক্ট ভিত্তিক হয়ে গেছে, নিচের কোর্ট থেকে কন্ট্রাক্ট শুরু হয়, নিচের কোর্ট না হলে জজ কোর্ট, জজ কোর্ট না হলে হাইকোর্ট, আর অ্যাপেলেট ডিভিশনে তো জামিন টামিন নাই, এটা চিন্তাই করেন না আপনারা। তো মোটামুটি কন্ট্রাক্ট হইলে এত, এই যে ক্লায়েন্টের সাথে এই ধরনের কন্ট্রাক্ট শুধু জামিনের ক্ষেত্রে নয়, যে কোনো মামলার ক্ষেত্রে, যে ঠিক আছে তোমার জামিনের ব্যবস্থা হবে, টাকা এত, এটা আমাদের নীতি নৈতিকতা এথিক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি আপনার প্রফেশনাল ফিস নির্ধারণ করে দিবেন, এতে মামলায় আপনি জিততেও পারেন, হারতেও পারেন, মক্কেলের জামিন হতেও পারে, নাও পারে, রুল স্টে হতেও পারে, নাও পারে। এবং আমাদের এই সুপ্রিম কোর্ট অঙ্গনে আমার জানা মতে 2 জন আইনজীবীর নির্ধারিত ফি দিয়ে মামলা করতেন, একজন প্রয়াত এসআর পাল এবং পরবর্তীতে মাহমুদুল ইসলাম সাহেব। ওনারা কিন্তু ফিক্সড ফি থেকে দিয়ে মামলা করতেন।
বেশি দিদি কেউ যে খুশি হয়ে যে স্যার মামলায় দিচ্ছি আরো 2 লক্ষ টাকা নেন, এই টাকা উনি নিতেন না, ওনারা নিতেন না, আর কম দিলেও নিতেন না। আমার একটা অভিজ্ঞতাও আছে। একবার দিনাজপুর থেকে একজন অ্যাডভোকেট এলেন কনসালটেশনের জন্য, পালবাবুর কাছে গেলেন। তো উনি ঠিক বললেন যে একে এত টাকা দাও, এত টাকা দাও, মামলা হবে, ক্লার্কের এত 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 সব কিছু বললেন। তো বেচারার কাছে একটু টাকা বেশি দিতে চেয়েছিলেন, কিন্তু উনি বললেন যে না, বেশি নেব না। তো এই যে একটা এথিক্স, নৈতিক অবস্থান, সেটা এখন আমাদের লয়ার কমিউনিটির মধ্যে একরকমই নাই। তো এটা কিভাবে রিগেন করতে পারেন, এসআর পালের উত্তরসূরি কে হবেন, মাহমুদুল ইসলাম সাহেবের উত্তরসূরি এইভাবে কে হবেন, এটা কিন্তু নির্ভর করছে আপনাদের উপর। আপনারা ইচ্ছা করলে পারেন। আরেকটি হলো যে সমাজের বাস্তবতায় নিশ্চয়ই আমাদের অনেক চাহিদা আছে। আমরা চলতে গেলে আমাদের একটা ভালো বাড়ির দরকার, ঢাকা শহরে গাড়ির দরকার, চেম্বারের দরকার, প্রফেশন, সব কিছুর দরকার। এই দরকারটাকে যদি আমরা লিমিট করে ফেলতে পারি, আমার মনে হয় যে আমরা নীতি নৈতিকতার দিক থেকে খুব ভালো প্রফেশন করতে পারবো। কোনো অসুস্থ প্রতিযোগিতায় আমরা যেতে পারবো না। আমরা আজকাল ছোটোভাবে চিন্তাই করতে পারি না যে একটা ছোট্ট সংসার কিভাবে শুরু হবে। আমরা আমাদের প্রফেশনের পরের দিন থেকেই মনে করি যে এই মুহূর্তে আমার একটা গাড়ির প্রয়োজন, এই মুহূর্তে একটা বাড়ির প্রয়োজন, এই মুহূর্তে একটা ফ্ল্যাটের প্রয়োজন, এই মুহূর্তে আমার জমির প্রয়োজন, এই মুহূর্তে আমার অনেক অনেক জিনিসের প্রয়োজন। আমার মনে হয় যে এই যে যুগোপযোগী হওয়া, এই যুগোপযোগী হওয়াটা ভালো, কিন্তু এই যুগোপযোগী হওয়ার জন্য যে অসুস্থ প্রতিযোগিতা, সেটা কিন্তু আমরা এই বার কাউন্সিলের বইয়ে যত থাক, পৃথিবীর বড় বড় আইন বিশেষজ্ঞরা হোক, প্রফেশনালিস্টরা হোক, যারা যত কানুন কোড অফ কন্ডাক্টই তৈরি করেন না কেন, আমরা যদি এইগুলোর চর্চা নিজে না করি, এটা বক্তৃতা দিয়েও শেখানো যাবে না, আইন করেও শেখানো যাবে না, বলেও বোঝানো যাবে না। এটা কিন্তু নিজের উপলব্ধির বিষয়। আপনারা জানেন যে এখন আমাদের সুপ্রিম কোর্টের অনলাইনে কজ লিস্ট হওয়ার কারণে অনেক দুর্নীতি আমরা কমাতে সক্ষম হয়েছি। নাহলে এইটার কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল, যে কিছু কিছু বেঞ্চে দেখা যেত যে মামলা উপন্যাস করার জন্য 5,000 10,000 টাকাও হতো। এখনও নেয়। আপনি যেমন বলেছেন কারা দেয়, এর সাথে কি আইনজীবীরা একেবারেই জড়িত নয়? এবং তাদের কনসেন্ট ছাড়া কি এটা সম্ভব? আপনারা যদি সুপ্রিম কোর্ট বারের আইনজীবী সমিতির সকল সদস্য একটা শপথ নিয়ে বলেন যে আমরা কোনো মামলার তদবির করিব না, এটা আপনারা করতে পারবেন? আপনারা যদি শক্ত থাকেন, দেখবেন যেন আপনাদের ক্লার্করাও করবে না, ক্লার্করাও টাইট হয়ে যাবে, বেঞ্চ অফিসাররাও টাইট হয়ে যাবে। আমি খুব জেনে শুনে, দুঃখ নিয়ে এবং অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে এটাও বলতে চাই যে আমরা যখন বারে ছিলাম, আমরা জানতাম কিছু কিছু চেম্বার থেকে কিছু কিছু বেঞ্চ অফিসারদের নিয়মিত মাসোহারা দেওয়া হতো, যাতে ওই সকল চেম্বারের মামলা মোকদ্দমা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে জায়গাগুলো, এখানে আমরা নীতি নৈতিকতা কানুন কিভাবে শিখাবো, এটা হলো আমাদেরই উপলব্ধির ব্যাপার, যা আমরা নৈতিকভাবে কতটুকু নিজেদেরকে আমরা শক্তিকে আমরা নিজেদেরকে গড়ে তুলব। আরেকটা হলো যে আমাদের মধ্যে আরেকটা প্রবণতা আছে লয়ারদের মধ্যে, সেটা হলো যে আমরা কোনো কিছুতেই না বলতে পারি না। এই লয়ারদের কিন্তু না বলা শিখতে হবে। আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, আপনি কাগজপত্র দেখলেন, কাগজপত্র দেখে আপনি যদি মনে করেন যে না, তার এই মামলাটা চলে না বা ম্যারিট নেই, তাকে বলা উচিত যে তুমি ভাই, ক্লায়েন্টকে বলা উচিত তোমার মামলায় ম্যারিট নেই, আমি এই মামলাটি করবো না।
কিন্তু মামলা আপনি জানেন মেরিট নাই, কিছু হবে না, আচ্ছা ঠিক আছে এত টাকা দেন ফাইল করে দিই, ফাইল করে দিন, মক্কেল কিছুই হলো না, আপনি জানেন। এই যে আপনি যেটা জানেন যে এই মামলায় কোনো সারবত্তা নাই, কোনো মেরিট নাই, সেই মামলা যদি আপনি ফাইল করেন কি অবস্থা হবে বলেন? এটা কি নৈতিকভাবে ঠিক হবে? তো আমার মনে হয় যে আপনি ওই ক্লায়েন্টটাকে যদি না বলেন, অনেক সময় এরকম হয় যে আমি তো না বললাম, ও তো আরেকজনের কাছে গিয়ে মামলাটা ঠিকই ফাইল করবে। হ্যাঁ, এটাও আছে আমাদের দেশের যারা লিটিগ্যান্ট পাবলিক, তাদের মধ্যে একটা প্রবণতা আছে যে দেখি শেষ দেখা দেখে ছাড়বো আপিল বিভাগ পর্যন্ত, কী হয় হোক। এবং দেখা যায় যে এটা বাস্তব সত্য কথা যে এই মামলা চালাতে গিয়ে তার ধন সম্পত্তি যা থাকে সবই শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি কোনো ক্লায়েন্টকে বলেন যে তোমার মামলায় মেরিট নেই, আমি করব না, আপনি হয়তো প্রফেশনালি অর্থনৈতিকভাবে মনে করলেন যে আচ্ছা আমার কিছু ক্ষতি হলো, কিন্তু আলটিমেটলি যখন দেখা যাবে যে সে আসলেই কোনো রিলিফ পেল না, তখন কিন্তু আপনার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে যে ওই উকিল সাহেবই কিন্তু ঠিক বলেছিল যে মামলাটা চলে না, আমি এতদিন ভুল পথে গিয়েছি। এই যে আপনার প্রতি তার একটা বিশ্বাস হবে, এই ক্লায়েন্ট গিয়ে কিন্তু তার আত্মীয় স্বজনকে বলবে এই অমুক উকিল সাহেবের সাথে যাও, লোকটা খুব ভালো, সব পরামর্শ দেয়, মিসগাইড করে না। তো এই যে আইনজীবী হিসাবে এভাবে নিজেকে অর্জন করা, ধরে রাখা, এটা আসলে খুব চ্যালেঞ্জের বিষয়। তাই আমি আপনাদের বলবো যে আপনারা ক্ষেত্র বিশেষে হ্যাঁ যেমন বলবেন, ক্ষেত্র বিশেষে না বলাও আপনি শিখবেন। আমাদের প্রফেশনে এই যে একটা আছে, এটাও কিন্তু আমাদের এই বার কাউন্সিলের যে আমাদের ক্যানন এথিক্স আছে, এর মধ্যে নিষেধ করা আছে যে এই যে কিছু কিছু লোক মামলা নিয়ে আসে, তার সাথে শেয়ারে টাকা ভাগাভাগি করা, মানে এজেন্ট। তো সবই আপনারা জানেন। তো এইভাবে এদের সাথে শেয়ার করে আপনার প্রভিশন করা যাবে না, বার করা আছে। হ্যাঁ, আপনি শেয়ার করতে পারবেন কোনটা, এই যে আপনার জুনিয়র আপনার সঙ্গে থাকবে তার ফিস তাকে দিবেন, আপনার ক্লার্ক যে থাকবে তার ফিস তাকে দিবেন, এই ডিভিশন অফ লেবার সেই অনুযায়ী তাকে যার যার ফিস দেওয়া এইটা পারমিট করে। কিন্তু দালাল নিয়ে আসলো তোমার 50 আমার 50, এটা কিন্তু অ্যালাউ করা ঠিক না। আর এরকম অনেক বিষয় আছে। আমি শুধু আপনাদের অনুরোধ করব যে নিজেদের উপর বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, নিয়মিত পড়াশোনা করবেন, ক্লায়েন্টকে সৎ পরামর্শ দিবেন, না বলা শিখবেন, হ্যাঁ বলা শিখবেন, এবং কোর্টকে কখনো মিসলিড করবেন না। কোর্টের সামনে কিন্তু সব কথা বলা দরকার। আমার কাছে মনে হয় যে আমাদের অনেকেই আছেন যারা সিনিয়র একটু আছেন, এখন তো ডক্টর রফিকুর রহমান সাহেব অসুস্থ হয়ে গেছেন, কোর্টে আসেন না। রফিকুর রহমান সাহেব কোর্টে যখন আর্গুমেন্ট করতেন, আমরা লয়ার থাকতেও দেখেছি, বিচারক হিসাবে দেখেছি, রফিকুর রহমান সাহেব কোর্টে যায় বলতো, মাই লর্ড, আমার পক্ষে এই আছে, ওর পক্ষে এই আছে, আপনি এখন কি জাজমেন্ট দিবেন, আপনি সিদ্ধান্ত দেন। এই যে একটা বিশ্বাস থেকে বলা যে আমার ক্লায়েন্টের পক্ষে এই লিগ্যাল বিষয়গুলো আছে, ওই পক্ষে এই বিষয়গুলো আছে, এখন আপনি দুই পক্ষের এই বিষয়গুলোর বিবেচনা করে আপনি আপনার সিদ্ধান্ত দেন। তা আমরা এরকম মাপের লয়ার এখন আমাদের বারে কতজন আছে আপনারা নিজেরাই বলতে পারবেন, যে কোর্টে গিয়ে এরকম করে বলেন যে মাই লর্ড আমার পক্ষে এইটা আছে আর ওনার পক্ষে এইটা আছে, আপনি এখন এর ইন্টারপ্রিটেশন দিয়ে, আইনের কেসের ব্যাখ্যা দিয়ে সেইটা আপনি বলেন। তো আমার মনে হয় যে নিজেদের এইভাবে আমরা সবাই গড়ে তোলার চেষ্টা করি, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের আইন আদালত নিয়ে নানান দুর্নীতি, এবং এক সময় টিআইবি কিন্তু একটা আরও কয়েক বছর আগে রিপোর্ট দিয়েছিল যে বাংলাদেশের আদালত অঙ্গন হচ্ছে সবচেয়ে দুর্নীতির মানে 2-3 নম্বর পর্যায়ে আছে। সেখান থেকে অবশ্য অনেক ইমপ্রুভমেন্ট ঘটেছে। আমরা অবাক হই, কারণ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই বিচার প্রার্থী কোর্টে আসেন।
আমাদের যখন বলে যে তোমাদের হাইকোর্ট থেকে কি একটা নকল নিতে 1 লক্ষ টাকা লাগে, একটা নকল নিতে কি 2 লক্ষ টাকা লাগে, একটা কেসের লিস্টে দিতে কি 4 লক্ষ টাকা লাগে, তখন সত্যিই নিজের কাছে লজ্জা লাগে যে আমি এই বিচারালয়ের একজন বিচারক। এই হাইকোর্টে বা এই সুপ্রিম কোর্টে আমি একদিন প্র্যাকটিস করেছি। এইভাবে মক্কেলদের বিপদে ফেলে তাদেরকে স্কুইজ করা, শোষা, আমার মনে হয় যে এই প্রবণতা সামান্য কয়েকজন আইনজীবী হয়তো করেন, সামান্য গুটি কয়েক মানুষ হয়তো করেন, কিন্তু এইটার ভারটা কিন্তু আমাদের গোটা আইনজীবী সমাজকে, বিচার বিভাগকে বহন করতে হবে। এই বিষয়গুলো আপনারা সবাই মাথা রাখবেন। আমি মনে করি, আর সবচেয়ে আরেকটি আমি শেষ কথা বলবো, সময় বেশি নেই, আমাদের একাডেমি সাহেব আছেন, বলবেন, মাগরিবের সময়ও আসছে। সেটা হলো এই যে নিজের উপর ভরসা রাখবেন। যে যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের স্রষ্টার প্রতি বিশ্বাস করবেন, এর প্রতিদান পাবেন। আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি। সম্ভবত এটা 97 বা 98 সাল হবে। তো আমি কলাবাগানে ওই এক বাসায় ভাড়া থাকি। তা আমার বাবা মা দিনাজপুর থেকে আসলে আমার বাসায় উঠতেন। তো একদিন রাতে ওই আমার আব্বার গাড়ি থেকে গাড়িটার পার্টস চুরি হয়ে গেল। তো ড্রাইভার ওই ধোলাই খালে গেল, সকালবেলা গিয়ে বললো এই পার্টসগুলো কিনতে 7,500 টাকা লাগিয়ে। তো আব্বা আমাকে বললো যে বাবুরে, আমার কাছে তো টাকা নাই, তোর কাছে হবে নাকি 7,500 টাকা? তো আমি তো নর্থ বেঙ্গলের লয়ার, আমাদের এলাকার লোকজন তো ফিস্টি যেতে পারতো না, তো চিটাগাং, সিলেট, ঢাকা। আর তখন আমিও ঠিক ওই ওয়ার্কশপের সাথে তখনও জুনিয়র, আমার কাছে খুব নগদ টাকা কমই থাকতো। তো বাবা চেয়েছেন কী করবো, ঝেড়ে ঝুড়ে আমি 7,500 টাকা দিলাম। মনটা খুব খারাপ যে কী হবে আজকে, সারাদিন বাজার টাজার কী করবো। তা আমি চিন্তা করতে করতে, আর সেই সময় অধিকাংশ সময় আমি এবং প্রধান বিচারপতি সাহেব কাছাকাছি থাকতাম। আমরা এক রিক্সায় আসতাম, এক রিক্সায় ফিরে যেতাম। আমরা কলাবাগানে, ওনার আলাদা বাসা ছিল, আমরা এক সময় একই বাসায় ছিলাম। তো কোর্টে এসেছি, আমি এসে একটা ক্লায়েন্ট পেয়ে গেলাম, একটা মামলা নিয়ে এসেছে। তো আমি বললাম যে এটা 97-98, আমরা 10,000 টাকা দিবেন। বললো স্যার আমি 10,000 টাকা পারবো না, 8,000 টাকা পারবো। তা আমি তো মনে করছি আমার পকেটে তো আজকে টাকাই নেই, 7,500 টাকা যা ছিল বাবাকে দিয়ে এসেছি, এই 8,000 টাকাটাই আমার জন্য বিরাট। তা আমি সারা জীবন কিন্তু এই জিনিসটা চিন্তা করি যে এটা একটা অদ্ভুত ব্যাপার। বাবাকে টাকা দিয়ে আসলাম, কোর্টে এসে 8,000 টাকা পেয়ে গেলাম। এই টাকাটা কিন্তু আমার পাওয়ার কথা ছিল না। এই জন্য নিজের উপর ভরসা রাখবেন, কোনো বিপদের মধ্যে স্রষ্টাকে ভুলবেন না, নিশ্চয়ই উপায়ের ব্যবস্থা হবে। কিন্তু ডানে বাঁয়ে এই অন্ধকার চোরাবালিতে আপনারা কেউ হাঁটবেন না। আমি আবারও বলি, এগুলো বক্তৃতা দিয়ে শেখার বিষয় নয়। আপনারা আসুন, চর্চা করুন, আমরা সবাই মিলে চর্চা করি। নিশ্চয়ই আপনাদের ব্যক্তির সুনাম হবে, আমাদের আইনজীবী কমিউনিটির সুনাম হবে, বিচার বিভাগের ভাবমূর্তি আমাদের উজ্জ্বল হবে। আর আমি যে কথাগুলো বললাম, এই যে আমাদের প্রফেশনের যে নানান নেতিবাচক দিকগুলো, এগুলো কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এগুলোও পাবেন। এটা যে নতুন কিছু তাই নয়। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো যে আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে। এখন আপনারা আইনজীবীরা, আমরা মনে করি যে অনেক আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মক্কেলদের পেইং ক্যাপাসিটিও কিন্তু অনেক বেড়ে গেছে। আপনারা অনেকেই ভালো ভালো ইনকাম করেন, এবং আমাদের ওই যে বললাম না যে আত্মীয় স্বজনরা যখন মামলা টামলা করে এসে বলে অমুক উকিলকে তো এত লক্ষ টাকা দিলাম, এবং যে একজনের তো কোটির কথাও বলে ফেলে যে ওই মামলায় কোটি টাকাও ফিস দেওয়া হয়েছে। তো এই অবস্থায় থেকে আপনারা নিজের দায়িত্ব কাজ করবেন। আর যেটা হলো, মনে করবেন সমাজের প্রতি কিন্তু আপনার দায়িত্ব আছে, সেই সামাজিক দায়িত্বটাও পালন করতে হবে। রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি আপনার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাও কিন্তু আপনাকে পালন করতে হবে। তো আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাদের কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও সভাপতি সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আরেকটা জিনিস বলবো যে আমি চেষ্টা করি একটা নিয়ম নৈতিকতার মধ্যে চলার জন্য। আমার কোথাও যদি আপনারা কোনো স্খলন দেখেন,
আপনারা আমাকে বলবেন, আমি নিজেকে শুধরাবার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।